নমস্কার। আনন্দীর খড়কনে আজকে আপনাদের সকলকে স্বাগত। আমি আনন্দী। আজকে আপনাদের কিছু গল্প, কিছু কথা শেয়ার করতে এলাম। তো যে গল্পটা আমি আজকে বলবো, সে গল্পটা ঠিক গল্প কথা বলে কি আমি জানি না। বাট এটা আমাদের বংশে খুবই প্রচলিত একটি ঘটনা, যেটা হচ্ছে যে আমার ঠাকুমা যিনি ছিলেন বৈদ্যবাটী ব্যানার্জি বংশের মেয়ে, এবং ওখানকার যে বৈদ্যবাটীতে একটা পঞ্চানন দেবতা আছে, এবং সেই পঞ্চানন দেবতা ভীষণই ফেমাস এবং খুব জাগ্রত আর কি। তো আমাদের বাড়িতে যে কোনো ইস্যু, কোনো এক ভালো অনুষ্ঠান হলে আগে ওনার বাড়িতে আগে পুজো যায়, তারপর আমাদের বাড়িতে কাজ শুরু হয়। তো সেই রকমই আমার ঠাকুমার যে অ্যাকচুয়ালি ওই পঞ্চানন ঠাকুরের দেখভাল যিনি করতেন, আমার যা ঠাকুমার ভাইয়েরা, এবং তাদের পরে তাদের ছেলে, আমার জেঠিমা যারা ছিলেন তারা করতেন, এখনও করেন। তো যাই হোক, তার মধ্যে আমাদের মেজদাদু ছিলেন অন্যতম। মেজদাদুর নাম আমি পরিষ্কারভাবে জানি না, কারণ আমার মনে নেই, এবং আমার বাবাও এখন আর নেই। যে মেজদাদুর নামটা কী, বাবাকে ফোন করে জিজ্ঞেস করবো, সেই অবস্থাটাই আমার কাছে আর নেই। তো যাই হোক, আমার ঠাকুমার নাম ছিল কমলা দেবী। তো আমার ঠাকুমা যিনি ছিলেন, তিনি সেজ মেয়ে ছিলেন। এবং আমার মেজদাদু যিনি ছিলেন, আমরা মেজদাদু বাড়ি প্রায় যেতাম, কারণ মেজদাদুর, তাই না কেন, মেজদাদু আমাকে খুব ভালোবাসতেন। তো আমার ছোটোবেলাকার স্মৃতি বলতে আমার মেজদাদুর স্মৃতি খুব বেশি মনে নেই, কারণ আমি পঞ্চমতার বাড়িতে 6 বছর 7 বছর অবধি গেছি, তারপর আর যাইনি। আমার ঠাকুমা মারা যাবার পরও 6-7 বছর অবধি গেছি, বিকজ আমার যে আমার এক দাদা, সে ওই পঞ্চানন দাদা ঠাকুরের দৌড় ধরা বলে, সে যখনই বড় বড় কোনো কাজ করেছে, তখনই আমার বাড়ি থেকে ওইখানে পুজো দিতে যাওয়া হয়েছে। এবং যখনই পুজো দিয়ে যাওয়া হতো, যেহেতু আমার বাবা মা দুজনেই সার্ভিস করতেন, তো এদের সঙ্গে আমিও যেতাম। আমি কোথায় থাকবো, আমি কি একলা বাড়িতে পড়ে থাকবো না, কিন্তু সেই জন্য আমাকেও নিয়ে যাওয়া হতো। তো সেখানে গিয়ে আমি শুনেছিলাম মেজদাতুর এই অলৌকিক কাহিনী, কারণ আমাদের ওই বাড়িটা ছিল একটুখানি ছড়ানো ছিটানো, একটুখানি পরিষ্কার, ছড়ানো ছিটানো বাড়ি। যতদূর আমার মনে পড়ছে, একটা পোর্শন ছিল যেখানে মেজদাদু ধ্যান করতো। যে মেজদাদু অ্যাকচুয়ালি বামা খ্যাপার শিষ্য ছিলেন। বামা খ্যাপার শিষ্য থাকার জন্য তার ধ্যান করাটা একটু অন্যরকম হতো, এবং সেটা দেখার কোনো অধিকার বোধহয় কারোর ছিল না। রঘুপতি ব্যানার্জি, আই থিঙ্ক এই নামটাই আমার যতদূর মনে হচ্ছে, রঘুপতি ব্যানার্জি আই থিঙ্ক ওনার নাম ছিলেন। এবং এই ধ্যান করার সময় কেউ ওনার কাছে যেত না। বলা হয় যে আমি তো ঠাকুমাকে পাইনি, দাদুকেও পাইনি, তো যেহেতু এদের কারুকাজে পাইনি, আমি মেজো জেঠুর কাছ থেকে শুনেছিলাম, যে মেজো জেঠু সেজো পিসি এদের কাছ থেকে শুনেছিলাম যে আমার এই দাদু যখন ধ্যানে বসতেন, তখন গণ্ডি কেটে পুজোয় বসতেন, এবং ধুনি জ্বালিয়ে ধ্যান হতো। এবং ধুনি জ্বালিয়ে যখন ধ্যান হতো, তার বডি নাকি এতটাই হালকা হয়ে যেত, তিনি শূন্যে উঠে যেতে পারতেন। তো আমাদের বংশের নিয়ম অনুযায়ী আফটার একটা সার্টেন টাইমের পর মেয়েরা এবং ছেলেরা সকলেই কিন্তু দীক্ষামন্ত্রে, যারা দীক্ষিত হতে চায় তারা দীক্ষামন্ত্র নিয়ে নিতে পারে। আমি কিন্তু সেই রকমই একজন ব্যক্তি যার অলরেডি দীক্ষামন্ত্র হয়ে গেছে। এবং দীক্ষামন্ত্র আমাদের একটু অন্যরকমভাবে হয়। আমাদের আগুনের সামনে বসে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে আমাদের একটা রিচুয়ালস আছে, সেই রিচুয়ালস মেনে আমাদের দীক্ষামন্ত্র হয়। এবং আমার যখন বিয়ে হয়েছিল তার আগেও কিন্তু এই পুজোটা কিন্তু আমাদের বংশভূত, এই পুজোটা করে তারপর আমাদের মেয়েদের বিয়ে হয়। আমি যতদূর শুনেছি আমার বাবার কাছে, যে প্রত্যেকটা মেয়ের বিয়ের আগে একটা বিশাল আয়োজন, ওই পুজোটা সকলকে নেমন্তন্ন করে আত্মীয় স্বজন সবাই আসবে, 5টা শিবলিঙ্গ তৈরি করা হবে, এবং সেই দিন মেয়েটি পুরোপুরিভাবে আমাকে সেদিনকের জন্য পুরোপুরিভাবে পুরোপুরি বুকড হয়ে যায়। এবং সেখানে পঞ্চশিবের পুজো দিয়ে, তারপরে মা বাবার আশীর্বাদ নিয়ে, তারপরে আমার বিয়েটা হয়েছিল। ফার্স্টে এই পুজোটা হয়ে তারপর আমার বিয়েটা হয়েছিল, যাতে কোনো বাধা বিঘ্ন এই সমস্ত না আসে, বা পরিবারের সবাই কিছু মহামায়া পুজো, বা পুজোটার নাম ঠিক চণ্ডী পুজো আই থিঙ্ক, হ্যাঁ, মা চণ্ডীর পুজো, যেখানে পঞ্চশিবের পুজোটাও করতে হয়েছিল।
আর সেদিনকে নিয়ম ছিল যে বাড়িতে এক ফোঁটা আঁশ ঢুকবে না এবং বাড়িতে কোনো রকম আঁশের জিনিস থাকবে না, এটা নিয়ম। মানে ওই রকমভাবেই আমাদের পুজোটা হয়েছিল। যদিও আমাদের বাড়িতে অন্য লোকেরা থাকে, তাদের রিকোয়েস্ট করা হয়েছিল যে আপনারা সেদিনকের জন্য মাছ মাংস ডিম খাবেন না, যেহেতু চণ্ডী পুজোর আয়োজন করা হয়েছে, তো ওই দিন ওই জিনিসগুলো বাড়িতে থাকবে না। বাট তারা কী করেছিল না করেছিল আমি জানি না, কারণ যেহেতু তারা অন্য বংশ মানে অন্য ঘরে যেটা পালন করছে, মানে আমি যেখানে করছি সেই পোর্শনটা আছে, যদি ফ্ল্যাটে আমি চণ্ডী পুজো করি তো ধরে নিন আমার পোর্শনটাতে আমি ওই সমস্ত নিয়ম করতে পারবো, কিন্তু বাস্তুতে করাটা একটা আলাদা ব্যাপার, সেখানে সেই বাস্তুতে কিন্তু করা উচিত নয়। তো যারা করবে সারা করবে, বাকিদের আমরা নিমন্ত্রণ যদিও করে নিয়েছিলাম যেহেতু তোমরা খাওয়া দাওয়া এখানেই করবে, কিন্তু হয়তো ব্রেকফাস্টে তারা যদি করে থাকে দ্যাট ইজ দ্যাট দেয়ার এফেক্ট, দ্যাট যেটার উপর আমার কোনো মানে আমরা কিছু সেটার উপরে ইয়ে করতে পারবো না, বিধিনিষেধ লাগানো আমাদের উচিত নয়, কারণ ব্যক্তি স্বাধীনতা আছে না। তো যেটুকুনি আমরা করেছিলাম সেটুকুনি আমরা বলছি। আমার জেঠু টেঠু সবাই ছিলেন সেখানে উপস্থিত, এবং এই পুজোটা যখন হয় বেশ বড় করেই হয়, এবং সেই সঙ্গে আমাদের সমস্ত আত্মীয়দের নিমন্ত্রণ করা হয় এবং তারা আসেন এবং প্রসাদ গ্রহণ করে দিয়ে যান। এবং সেই দিনকে আমাদের বাড়িতে মোট 5 জন পুরোহিত এসেছিলেন এই পুজোটা সম্পাদনা করতে। তো যাই হোক, পরবর্তীকালে আমার সঙ্গে যে ঘটনাটা আমি বলেছিলাম, কিছু অলৌকিক ঘটনা আমরাও সাক্ষী হয়ে রয়েছি, সে অলৌকিক ঘটনাটা শুধুমাত্র আমাদের বাড়িদের জন্য নয়, তো আমাদের বাড়িটা তো আপনারা দেখেছেনই, বাস্তুদোষযুক্ত বাড়ি। যে কোনো মানুষই যখনই আমাদের বাড়িটা এবং তার চারপাশটা দেখবেন তারা পরিষ্কার বুঝতে পারবেন যে আমাদের বাড়িতে বাস্তুদোষ প্রচণ্ডভাবে রয়েছে। বাস্তু দোষ শুধু নয়, আমাদের বাস্তু দেবও রয়েছে, বাস্তু মানে বাস্তু না, তো সে পুজোও তা কিন্তু আমাদের করতে হয়। তো সেই সমস্তগুলো তো দেখলেনই, সেগুলো আমি আপনাদের ভিডিওতে দেখিয়েওছি। এবং যারা পডকাস্ট করেন তারা অবভিয়াসলি ফিল মানে ওইটা দিয়ে যদি কিছু দেখতে পারেন তো ভালো, কারণ আমি অ্যাটলিস্ট আপনাকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে যেতে পারবো না, বিকজ ওটা আমাদের জয়েন্ট প্রপার্টি, ওখানে আমার পোর্শনে আমি আপনাকে নিয়ে গেলাম, দ্যাট ইজ অ্যানাদার থিং। কি আমি সেটা অনুমতি পাবো কি পাবো না সেটা আমি জানি না। বাট হ্যাঁ, আমি যখন বাস্তু বিচারটা করেছিলাম ওখানে অনেক রকম দোষ ছিল। ইভেন কেউ ওনারা বলেও ছিলেন, আমাদের বাড়িতে একজন পীর বাবা এসেছিলেন, তিনি কিন্তু বলেও ছিলেন যে কিছু এন্টিটি আছে যারা ভালো হতে পারে খারাপ হতে পারে, খারাপ নয়, মোস্ট প্রবলি ভালো এন্টিটির পরিমাণই বেশি। মেবি হয়তো আমাদের পূর্বপুরুষ যারা আমাদের এখনও আমাদের পাহারা দিয়ে যাচ্ছেন, আমি ধরে নিই সেরকমই কিছু। তো যাই হোক, এই সমস্ত বাদ দিয়ে আমি চলে যাচ্ছি কাট্টাপ টু তারাপীঠের ঘটনা। তো আমি যখন আমার জেস্টেশনাল পিরিয়ডে ছিলাম সে সময় আমার লো লাইন প্যাসেন্টটা হয়ে যায়। আমার তারাপীঠের সঙ্গে যোগসূত্র তখন থেকেই শুরু হয়, কারণ তখন থেকেই আমি শুরু করি আমার দীক্ষামন্ত্র, মানে প্রত্যেক দিন আমার দীক্ষামন্ত্রকে রেগুলার বেসিসে সারাদিন ধরে আমার আর কিছু কাজ ছিল না, আমার শুধু দীক্ষামন্ত্র আওড়ানো ছাড়া, কারণ আমাকে ওটা করতেই হতো আমার সন্তানের ভালোর জন্য। কারণ কলকাতার একজন নামী ডক্টর তিনি একদম জবাব দিয়েছিলেন 7 মাসে আপনি এবং আপনার মেয়ে দুজনেই, আপনি মানে আমার বাবাকে বলেছিলেন যে আপনার মেয়ে এবং আপনার মেয়ের শরীরে যে রয়েছে তারা দুজনেই কিন্তু শেষ হয়ে যাবে, মানে বাঁচানো যাবে না, কারণ আপনি থাকেন যে পজিশনে আর আমার হসপিটাল যেখানে বালিগঞ্জে, ওই অবধি আনতে আনতেই পথেই স্পট ডেথ হয়ে যাবে, কারণ একে বাঁচানো মানে ভীষণই একটা রিস্কির ব্যাপার। এবং শুনে বাবা কিছুক্ষণ স্টান্ট ছিলেন, কিন্তু তারপরে অবভিয়াসলি মায়ের পায়ে আমাকে পুরো তুলে দিয়েছিলেন। এখানেই শেষ নয়, আমার যে কাহিনীটা সেটা হচ্ছে ভদ্রপুরের মায়ের নামে। সেটা হচ্ছে মা আমাকে প্রচণ্ডভাবে শক্তি দিয়েছিলেন, আমি প্রত্যেক দিন রাত্রিরে মায়ের স্বপ্ন দেখতাম, সেরকমভাবে তো নয়, মাকে আমি ডাকতাম, রাত্রিরে আমার ঘুম হতো না, মাকে আমি রেগুলার বেশি ডাকতাম, ভোর রাত্রের দিকে ঘুমোতাম। ভদ্রপুরের মায়ের একটা বৈশিষ্ট্য হচ্ছে পুরো বডিটা কিন্তু আপনার মা কালীর হলেও কানের এখান থেকে মানে ওখানে নাক, পুরো মাথাটার মুকুটটা হচ্ছে নাকযুক্ত, বডির তলার পাটটাও কিন্তু নাগের মতো।
তো আমি বরাবরই শেষ রাত্রির দিকে ওই সাপ মানে নাগের স্বপ্ন দেখতাম, এবং কী কারণ কি জানি না, আমার মেয়ে যখন জন্ম হয় আফটার দ্যাট ও কিন্তু ওই জিভ বের করা পাটির মধ্যে ছিল, মানে সবসময় আমার জিভটা টুকটুক 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 করতো। তো আমি ভাবলাম যে মায়েরই হয়তো কোনো সন্তান আমার পক্ষের মধ্যে জন্ম নিচ্ছে। তো যাই হোক, এগুলো খুব বিশেষ কথা, খুব ছোটো ছোটো কথা, কিন্তু মানুষের মনের মধ্যে থেকে যায়। আমার মেয়ের বয়স যখন 1 মাস 1.5 মাস, তখন কিন্তু আমার মেয়ের একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়। মানে কীরকম ধরনের শুনুন, ওষুধ খাওয়াতে গিয়ে গলায় ওষুধটা আটকে গিয়েছিলো, তারপর ওর বাবা ঝাঁকিয়ে দেয়, তাই জন্য হঠাৎ করে কেটে হতে, বাট কিছুক্ষণ সময়ের জন্য হলেও ওর শ্বাসটা আমি ভীষণভাবে ভয় পেয়ে গেছিলাম, ফেন্ট হয়ে যাচ্ছিলাম, মানে আমার মানে তখন আর বলার মতন কিছু ছিল না। এবং এখনও ছোটোখাটো অসুখ হলেও আমি মায়ের কাছেই সবসময় মানত করি যে মা তুমি আমাকে ডাকো। আজকেও আমি এখানে একটা কথা বলেই আমার বক্তব্য শেষ করব, যে যদি কোনো রকম বিপদে পড়েন, আমি তখন শ্যামসুন্দরী মাকে জানতাম না, শ্যামসুন্দরী মাও আমি ভীষণভাবে মানি, আমি ভীষণভাবে কালী ভক্ত। তো যখন আপনি বিপদে পড়বেন, আপদে পড়বেন, এদের মন দিয়ে ডাকবেন, মনের প্রতিটা কণায় যেন এদের নাম থাকে। আজকে মৌনী অমাবস্যা, আজকেও আমি বলছি, কাল রটন্তী কালী পুজো ছিল, রটন্তী কালী পুজো হয় চতুর্দশীতে, আর মৌনী অমাবস্যা পঞ্চদশীতে, মানে অমাবস্যার দিন। কালকে 1টা থেকে এই অমাবস্যা লেগেছে। যেহেতু আমি নিশি যাপন করি, তো সেই জন্য আমি কালকে পালন করেছি, আজকে কিন্তু আমি অমাবস্যা পালন করিনি। আজকে কিন্তু ভরা পেট অমাবস্যা ছিল, কিন্তু ভরা দুপুর দিন অমাবস্যা ছিল, তবুও আমি অমাবস্যাটা কালকেই পালন করেছি, রাত্রির 1টায় যেহেতু পড়েছে। আমি অমাবস্যা নিশি যাপন করি। তো আজকে হয়তো রাত্রির আছে কিনা আমি জানি না, সেটা পাচ্ছে কিনা আমিও সেটা তারাপীঠ থেকে খবর পাইনি। আমি যেটুকুনি পেয়েছি রাত্রির 1টায় পড়ছে মৌনী অমাবস্যা, সন্ধ্যে 6:45 থেকে পড়ছিল। সরি, মৌনী অমাবস্যা না, রটন্তী কালী পুজো কালকে রাত্রি 6:45, আর শনিবার ছিল, সেই জন্য আমি তাকে পালন করেছি। তো লাস্টে বলবো, জয় মা তারা, জয় মা, জয় শ্রীরাম, এবং শেষ পর্যন্ত জয় মা কালী মা। আমাদের প্রতি আদ্যা মা, শ্যামসুন্দরী মা, সবার প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম দিয়ে আমি আমার এটি শেষ করছি, বক্তব্য শেষ করছি। তো আজ যদি আমি বেঁচে থাকি, আমার সন্তানকে নিয়ে থাকি, যারা আজ অনেক কষ্ট করছেন, তারা অ্যাটলিস্ট মায়ের পায়ে নিজেকে সঁপে দিন। আমি বলছি শুনুন, কিছু না কিছু ফল লাভ আপনার হবে, হয়তো দেরিতে হবে, কিন্তু সে আসবে, সেটা ডাকে আপনাকে সাড়া দেবেন। বিশ্বাস হলে, বলে না, বিশ্বাসে মিলায় বুঝতে তর্কে বহুদূর। হ্যাঁ, আমি একজন সায়েন্সের স্টুডেন্ট, আমি মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট, বাট তবুও স্টিল রাইট নাও আমি একটাই কথা বলবো, আমাদের সাবকনসাস অল টাইম জাগ্রত থাকে। আপনি সাবকনসাসে যদি বিলিভ করেন, অ্যান্ড আমি কাউকে অপমান করছি না, আমি শুধু বলছি আমি অন্তরে বাহিরে সর্বদিক থেকে আমি মাকে চেয়েছি, ডেকেছি, এবং আমি এখনও পর্যন্ত ডাকি, ভীষণভাবে ডাকি। আমার ইচ্ছে ছিল যে ঘরে প্রতিষ্ঠা করা মা কালীকে, সেটা হয়তো আমার সম্ভব হবে না। আমি নৈহাটির বড় মা থেকে শুরু করে সব কালী মা করে এসেছি, শুধুমাত্র ফুলেশ্বরী মাকে আমার দেখা হয়নি। বাকি সব মায়ের মন্দির আমার দর্শনপ্রাপ্ত হয়ে গেছে। আমার বাবা থাকাকালীনই আনম্যারিড অবস্থাতেই আমি এদের দর্শন করেছি। সুতরাং হ্যাঁ, বাবা থাকলে হয়তো এতদিনে আমার সমস্ত বাকি যেটুকুনি আমার বাকি রয়েছে, ফুলেশ্বরী মাতা, এগুলোও আমার সলভ হয়ে যেত। ভদ্রপুরের মায়ের কাছে যে মানত এখনও আমার পূরণ হয়নি, প্রার্থনা করুন যেন ওই মানতটা আমি খুব তাড়াতাড়ি করে পূরণ করতে পারি, এবং ওই মানতটা আমার ভীষণভাবে দরকার পূরণ হওয়া। মানত তো উনি সেটাকে অ্যাকসেপ্ট করে আমায় বরদান করে দিয়েছেন, কিন্তু আমি যেতে পারছি না। অনেক চেষ্টা করছি, কিছু না কিছু বাধায় আমি পড়ে যাচ্ছি। আশা রাখবো 2026-এ আমি সেই মানত পূরণ করতে পারি। জয় মা।